বিসমিল্লাহির রহমানির রহিম। নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। বন্ধুরা, আজ আমি তোমাদের নবম শ্রেণীর বই থেকে যে গল্পটি নিয়ে আলোচনা করব, গল্পটির নাম হলো মমতা। আর মমতাদি গল্পটা লিখেছেন মানিক বন্দ্যোপাধ্যায়। তো আমরা প্রথমে গল্পের লেখক মানিক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে জানব। তো বন্ধুরা, মানিক বন্দ্যোপাধ্যায় তিনি একজন প্রথিতযশা লেখক, বাংলা সাহিত্যের একটি উজ্জ্বল নক্ষত্র। তার জন্ম যদিও আসামে, কিন্তু তার পৈতৃক নিবাস আমাদের বিক্রমপুর জেলা, এবং তার দাদার বাড়ি এবং নানার বাড়ি দুটোই আমাদের বাংলাদেশের বিক্রমপুর জেলায়। তো বন্ধুরা, তো আমরা কবির পরিচিতি সম্পর্কে, লেখক পরিচিতি সম্পর্কে এখন জানব। মানিক বন্দ্যোপাধ্যায় 1908 সালে বিহারের সাঁওতাল পরগনায় জন্মগ্রহণ করেন। তার আসল নাম হলো প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায় এবং পিতার নাম হরিহর বন্দ্যোপাধ্যায়। তার মায়ের নাম হলো নীরদা সুন্দরী দেবী। তার পৈতৃক বাড়ি মুন্সিগঞ্জের বিক্রমপুর অঞ্চলের মালকদিয়া গ্রাম এবং মায়ের বাড়ি একই অঞ্চলের গাঁওদিয়া গ্রাম। তিনি 1926 সালে মেদিনীপুর জেলা স্কুল থেকে মেট্রিক এবং 1928 সালে বাঁকুড়া ওয়েসলিউ মিশন কলেজ থেকে আইএসসি পাস করেন। তারপরে তিনি গণিতে অনার্স নিয়ে কলকাতা প্রেসিডেন্সি কলেজে বিএসসি ক্লাসে ভর্তি হন। কিন্তু বন্ধুদের সঙ্গে বাজি ধরে অতসী মামি নামক গল্প বিচিত্রা পত্রিকায় প্রকাশিত হলে লেখক হিসেবে তার নিয়তি নির্ধারিত হয়ে যায়। এ সময় তিনি লেখা নিয়ে এতই মগ্ন থাকেন যে অসাধারণ এই কৃতি ছাত্রের আর অনার্স পাস করা হয়নি। মাত্র 21 বছর বয়সে তিনি তার বিখ্যাত দিবারাত্রির কাব্য রচনা করেন। এরপর তিনি লেখালেখিকেই জীবিকার একমাত্র অবলম্বন হিসেবে গ্রহণ করেন। পদ্মা নদীর মাঝি, পুতুল নাচের রীতিকথা লিখে তিনি বাংলা কথা সাহিত্যের সিংহাসনে আরোহণ করেন। 50টিরও অধিক উপন্যাস তিনি রচনা করেন। এর মধ্যে জননী, চিহ্ন, শহরতলী, অহিংস, চতুষ্কোণ তার উল্লেখযোগ্য উপন্যাস। 1956 সালের 3রা ডিসেম্বর এই মহান লেখক মৃত্যুবরণ করেন। তো বন্ধুরা, আমরা লেখক সম্পর্কে জানলাম, লেখক মানিক বন্দ্যোপাধ্যায়, এবং তার একটি বিখ্যাত গল্প, সেই গল্পটি হলো তোমাদের জন্য পাঠ্য এই মমতাদি গল্প। আর এটি নেওয়া হয়েছে মানিক বন্দ্যোপাধ্যায়ের সরীসৃপ গ্রন্থ থেকে। তার সরীসৃপ গ্রন্থ থেকে এই গল্পটা নেওয়া হয়েছে মানিক বন্দ্যোপাধ্যায়ের। বন্ধুরা, এবার আমরা গল্পটি সম্পর্কে জানব। গল্পটির নাম হলো মমতাদি। এই গল্পটি একজন গৃহ পরিচারিকা কেন্দ্রিক। এই গৃহ পরিচারিকা লেখকের বাড়িতে এসেছিলেন কাজের সন্ধানে, এবং লেখকের মায়ের সাথে কথা বলে তাদের বাড়িতে কাজ নির্ধারণ করা হয়। তিনি কাজ করবেন এবং তার মাসিক 15 টাকা বেতনে নির্ধারণ করা হয় যে 15 টাকা বেতনে তিনি কাজ করবেন। বন্ধুরা, এবং তিনি কাজ নিলেন, এবং আমাদের লেখক তখন স্কুল পড়িয়া ছোট ছেলে ছিলেন। লেখক তার সেই স্মৃতি, সেই অভিজ্ঞতা তিনি বর্ণনা করেছেন মমতাদি গল্পে। সেই গৃহ পরিচারিকার নাম ছিল মমতাদি, অর্থাৎ তার আসল নাম ছিল মমতা। লেখক তাকে ডাকতেন মমতাদি বলে। তো বন্ধুরা, এখানে যে বিষয়টি ফুটে উঠেছে, এখানে লেখক এই গৃহ পরিচারিকা তিনি
গৃহ পরিচালিকা হলেও লেখক তাকে বড় বোন হিসেবেই মনে করতেন এবং তার স্নেহ পাওয়ার জন্য তিনি ব্যাকুল ছিলেন। আর এই গৃহ পরিচারিকা মমতাজি তিনি গৃহ পরিচারিকার বা রাঁধুনির কাজ করলেও তিনি ছিলেন যথেষ্ট আত্মমর্যাদা বোধ সম্পন্ন এবং তিনি লেখকের পরিবারের সাথে এমনভাবে যুক্ত হয়েছিলেন যে তিনি সেই পরিবারের একজন সদস্য হয়ে উঠেছিলেন এবং যখন তার চলে যাওয়ার কথা উঠল তখন তিনি চলে যেতে চাচ্ছেন না, অর্থাৎ লেখকের পরিবারে এমনভাবে তিনি যুক্ত হয়ে গেলেন, মায়া মমতায় এমনভাবে জড়িয়ে গেলেন, তিনি এটাকে নিজের সংসারের মধ্যে, নিজের পরিবারের মধ্যে তিনি মনে করলেন। অপরদিকে লেখকের মাও বললেন যে তুমি যেতে চাইলে যেতে পারো, কিন্তু তুমি চলে গেলেও আমাদের খুব কষ্ট হবে, তোমার জন্য আমাদের অনেক মায়া লেগে গেছে। হ্যাঁ, তুমি এখন তোমাকে ছাড়তো আমাদের কি, আমাদের হৃদয় ব্যথা লাগে, কষ্ট লাগে। এইভাবে লেখক ফুটিয়ে তুলেছেন যে আমাদের গৃহ পরিচারিকা যারা কাজ করে তাদের মধ্যে এরকম লোক আছে যারা আসলে বিপদে পড়েই কাজ করতে আসে, তাদেরকে যাতে আমরা হেয় চোখে না দিই, তাদেরকে ছোট বলে না ভাবি। তাদেরও পরিবার পরিজন আছে, তাদের ভিতরে স্নেহ মায়া মমতা পাওয়ার আকাঙ্ক্ষা আছে, স্নেহ করার জন্য তাদের ভিতরে আগ্রহ জাগে। এবং এই মমতাদি তিনি কিন্তু সম্ভ্রান্ত ঘরেরই মেয়ে। আর তিনি কেন গৃহ পরিচারিকার কাজ করতে এসেছেন, অর্থাৎ তার স্বামীর চাকরি নেই, 4 মাস ধরে সংসারে অভাব অনটন আর চলছে না। অবশেষে তিনি সম্ভ্রান্ত ঘরের হলেও জীবিকার তাগিদে, আর পেশার তাগিদে তিনি কাজে নেমেছেন, অর্থাৎ তাকে সংসার চালাতে হলে উপার্জন করতে হবে। উপার্জনের জন্যই তিনি মহিলা হয়েও তিনি ঘরের চার দলে থাকার কথা, কিন্তু তিনি তারপরেও কাজের সন্ধানে এসেছেন, কারণ সংসার চালাতে হলে তার টাকা পয়সার প্রয়োজন। তো এখানে সেই মমতাদির লেখকের বাড়িতে আগমন কিভাবে হলো, কিভাবে সেখানে তার কাজটা ঠিক হলো যে তিনি বাড়িতে কাজ করবেন, বেতন নির্ধারিত হলো। এই বিষয়গুলো কবি আমাদের লেখক মানিক বন্দ্যোপাধ্যায় সুন্দরভাবে তুলে ধরেছেন। আর এই ঘটনাটি ঘটেছিল লেখকের শৈশবে, লেখক তখন স্কুল পড়ুয়া ছাত্র ছিলেন। তো বন্ধুরা, তো আমরা এবার গল্পটি থেকে একটু পড়ব। লেখক যেভাবে গল্পটা উপস্থাপন করেছেন, লেখক বলছেন, শীতের সকাল, রোদে বসে আমি স্কুলের পড়া করছি, মা কাছে বসে ফুলকপি কুটছেন। সে এসেই বলল, আপনার রান্নার জন্য লোক রাখবেন? আমি ছোট ছেলে মেয়েও রাখব। নিঃসংকোচ আবেদন। বোঝা গেল সংকোচ অনেক ছিল, প্রাণপণ চেষ্টায় অতিরিক্ত জয় করে ফেলেছে। তাই যেটুকু সংকোচ নিতান্তই থাকা উচিত তাও এর নেই। বয়স আর কত হবে, বছর 23। পরনে সেলাই করা ময়লা শাড়ি, পাটা বিবর্ণ লাল, সীমান্ত পর্যন্ত ঘোমটা, ঈষিত বিশীর্ণ মুখে ঘাড় শ্রান্তির ছায়া, স্থির অচঞ্চল দুটি চোখ, কপালে একটি ক্ষতচিহ্ন আন্দাজে পড়া টিপের মতো। মা বললেন, তুমি রাঁধুনি? চমকে তার মুখ লাল হল। সে চমক ও লালিমার বার্তা বোধ হয় মার হৃদয়ে পৌঁছল। কোমল স্বরে বললেন, বসো বাছা। সে বসল না, অনাবশ্যক জোর দিয়ে বলল, হ্যাঁ আমি রাঁধুনি, আমায় রাখবেন? আমি রান্না ছাড়া ছোট ছোট কাজও করব। মা তাকে জেরা করলেন। দেখলাম সে ভারী চাপা। মার প্রশ্নের ছাঁকা জবাব দিল, নিজে থেকে একটি কথা বেশি কইল না। সে বলল, তার নাম মমতা। আমাদের বাড়ি থেকে খানিক দূরে জীবনময়ের গলি। গলির ভেতরে 27 নম্বর বাড়ির একতলায় সে থাকে। তার স্বামী আছে আর একটি ছেলে। স্বামীর চাকরি নেই 4 মাস।
সংসার আর চলে না, সে তাই পর্দা ঠেলে উপার্জনের জন্য বাইরে এসেছে। আর এই তার প্রথম চাকরি, মাইনে সে তো জানে না, দুবেলা রেঁধে দিয়ে যাবে কিন্তু খাবে না। 15 টাকা মাইনে ঠিক হলো, সে বোধ হয় টাকা 12 আশা করেছিল। কৃতজ্ঞতায় দু চোখ সজল হয়ে উঠল, কিন্তু সমস্তটুকু কৃতজ্ঞতা সে নীরবেই প্রকাশ করল, কথা কইল না। মা বললেন, আচ্ছা তুমি কাল সকাল থেকে এসো। সে মাথা হেলিয়ে সম্মতি জানিয়ে তৎক্ষণাৎ চলে গেল। আমি গেটের কাছে তাকে পাকড়া করলাম। শোনো, এখনই যাচ্ছ কেন? রান্নাঘর দেখবে না? আমি দেখিয়ে দিচ্ছি, এসো। কাল দেখব বলে সে 1 সেকেন্ড দাঁড়ালো না, আমায় তুচ্ছ করে দিয়ে চলে গেল। ওকে আমার ভালো লেগেছিল, ওর সঙ্গে ভাব করতে ব্যস্ত হয়ে উঠেছিলাম। তবু আমি ক্ষুণ্ণ হয়ে মার কাছে গেলাম, একটু বিস্মিত হয়েও। যার অমন মিষ্টি গলা, চোখে মুখে যার উপচে পড়া স্নেহ, তার ব্যবহার এমন রূঢ়। মা বললেন, পেছনে ছোট ছেলে বুঝি ভাব করতে? ভাবিস না, তোকে খুব ভালোবাসবে, বারবার তোর দিকে এমন করে তাকাচ্ছিল। শুনে খুশি হলাম। রাধুনী পদপ্রার্থিনীর স্নেহ সেদিন অমন কাম্য মনে হয়েছিল কেন বলতে পারি না। পরদিন সে কাজে এলো, নীরবে নতমুখে কাজ করে গেল। যে বিষয়ে উপদেশ পেল পালন করলো, যে বিষয়ে উপদেশ পেল না নিজের বুদ্ধি খাটিয়ে সুন্দরভাবে সম্পন্ন করল। অনর্থক প্রশ্ন করল না, নির্দেশের অভাবে কোনো কাজ ফেলে রাখলো না। সে যেন বহুদিন এ বাড়িতে কাজ করছে, বিনা আড়ম্বরে, এমন নিখুঁত হলো তার কাজ। কাজের শৃঙ্খলা ও ক্ষিপ্রতা দেখে সকলে তো খুশি হলেন। মার ভবিষ্যৎবাণী সফল করে সে যে আমায় খুব ভালোবাসবে তার কোনো লক্ষণ না দেখে আমি হলাম ক্ষুণ্ণ। দুবার খাবার জল চাইলাম, 4-5 বার রান্নাঘরে গিয়ে দাঁড়ালাম, কিন্তু কিছুতেই সে আমায় ভালোবাসত না, বরং রীতিমতো উপেক্ষা করল। শুধু আমাকে নয়, সকলকে। কাজগুলিকে সে আপনার করে নিল, মানুষগুলোর দিকে ফিরেও তাকালো না। মার সঙ্গে মৃদুস্বরে 2-1টি দরকারি কথা ছাড়া 6টা থেকে বেলা 10:30 অবধি একবার কাশির শব্দ পর্যন্ত করল না। সে যেন ছায়াময়ী মানবী, ছায়ার মতোই ম্লানিমার ঐশ্বর্যে মহীয়সী, কিন্তু ধরাছোঁয়ার অতীত, শব্দহীন, অনুভূতিহীন, নির্বিকার। রাগ করে আমি স্কুলে চলে গেলাম। সে কি করে জানবে মাইনে করা রাঁধুনির দূরে থাকাটাই সকলে তার কাছে আশা করছে না। তার সঙ্গে কথা কইবার জন্য বাড়ির ছোট কর্তা ছটফট করছে। বন্ধুরা, তো এখানে লেখক যে প্রারম্ভিক সেই মমতাদি তাদের বাড়িতে আগমন এবং প্রথম দিন তার কাজে আসা এবং তার সাথে লেখকের পরিবারের সদস্যদের যে সম্পর্ক, সে বিষয়টা তিনি তুলে ধরেছেন। তিনি এলেন, তার বয়স 23 বছরের মতো, এবং তিনি একটা শাড়ি পরে এসেছেন, সেলাই করা শাড়ি, তালি দেওয়া শাড়ি, এবং শাড়ির পাড়টা ছিল বিবর্ণ লাল। তো লেখক বলছেন, তিনি আসলেন এবং নিঃসংকোচে সব কথা বললেন। সরাসরি বললেন যে আপনারা লোক রাখবেন কিনা, আমি রান্না করতে জানি এবং পাশাপাশি আমি অন্যান্য কাজও করবো, এবং কি ছোট ছেলে মেয়েও আমি রাখতে পারি। তারপর তার সাথে কথা বলে লেখকের মা তার মাইনে নির্ধারণ করলেন যে তার বেতন হবে 15 টাকা। তো লেখক ধারণা করলেন যে মমতা হয়তো বেতনটা 12 টাকা আশা করেছিল, তো এখানে আর একটু বেশি হয়ে 3 টাকা বেশি 15 টাকা হওয়াতে সে অনেকটা কৃতজ্ঞতা প্রকাশ করলো, কিন্তু সেই কৃতজ্ঞতাটা সে নীরবে প্রকাশ করলো, মুখ ফুটে কিছু বলল না। এবার লেখক যেটা বললেন, লেখক বললেন যে তিনি তেমন ছোট ছিলেন, যে মমতাকে দেখে তার প্রতি আমার ভালোবাসা জন্ম, তার চোখ মুখ দেখে, তার চোখ দেখে, তার চোখগুলো কেমন ছিল বন্ধুরা,
স্থির অচঞ্চল দুটি চোখ এবং ঈষৎ বিশীর্ণ মুখে গাঢ় প্রশান্তির ছায়া। এবং আরো বলেছেন তিনি কপালে একটি ক্ষত চিহ্ন ছিল এবং সেটাই চিহ্নটা দেখাচ্ছিল আন্দাজে পড়া টিপের মতো। এখানে আরেকটি বিষয় উল্লেখ করেছেন, লেখকের মা যখন জিজ্ঞেস করলেন তুমি কি রাঁধুনি, রাঁধুনি বলাতে মোহাম্মদ আলী চমকে গেল। এই চমকে যাওয়ার কারণ হলো আসলে মোহাম্মদ আলী রাঁধুনি নয়, হ্যাঁ, সে একজন গৃহিণী এবং শুধুমাত্র আর্থিক সংকটের কারণে তিনি কাজে এসেছেন। হ্যাঁ, এই জন্য এই কথা বলাতে হ্যাঁ সে কথাটা সে শব্দটা সে সহজভাবে গ্রহণ করতে পারছিল। হ্যাঁ, এই জন্য সে চমকে উঠলো যে আসলে সে তো রাঁধুনি নয়, কিন্তু রাঁধুনি না হলেও গৃহস্থালী কাজকর্মে সে ছিল নিপুণ, দক্ষ। এটা আমরা বুঝতে পারি যে কাজগুলো সবাই পছন্দ করতো এবং সে কাজের সময় অপ্রয়োজনীয় কোনো কথা বলতো না। এবং একজন সংসারের গৃহিণী যেভাবে হ্যাঁ নিজে বুঝতে পারে যে হ্যাঁ কোন কাজটা করা প্রয়োজন, কোনটা প্রয়োজন নয়। হ্যাঁ, এই জন্য আমি বলেছেন যে মা যে কথাগুলি আদেশ দিত, ফরমাইশ দিত, সেগুলি সে করে ফেলতো, আর যেগুলি ফরমাইশ দিত না সেগুলি সে নিজে থেকেই সম্পূর্ণ করত। তো সে মমতাদির স্নেহ পাওয়ার জন্য তাকে দেখি লেখকের মনে, সেই লেখক ছোট্ট ছেলের মনে হ্যাঁ তার স্নেহ মমতা পাওয়ার একটা তীব্র আকাঙ্ক্ষা জেগে উঠল। হ্যাঁ, তো লেখকের মা মমতা দিকে বসতে বললো, কিন্তু তিনি বসলেন না। হ্যাঁ, তিনি বসলেন না। আর কথা শেষ হওয়ার পর তিনি যখন চলে যেতে চাইলেন, হ্যাঁ, তখন তিনি কি করলেন, লেখক বললেন যে মা বললেন আচ্ছা তুমি কাল থেকে এসো। সে মাথা হেলিয়ে সম্মতি জানিয়ে তৎক্ষণাৎ চলে গেল। আমি গেটের কাছে তাকে পাকড়াও করলাম। তো এখানে একজন কাজের মেয়ে, হ্যাঁ, একজন রাঁধুনি, হ্যাঁ, লেখক কিন্তু এই কাজের মেয়ে হওয়া সত্ত্বেও তাকে দেখে তার ভিতরে একটা আবেগ অনুভূতি জন্মেছিল। অর্থাৎ তার যে চোখ চাহনি, হ্যাঁ, স্নেহদীপ্ত, হ্যাঁ, ভালোবাসাপূর্ণ একটি চোখের চাহনি। হ্যাঁ, লেখক হ্যাঁ একেবারে বড় বোনের মতো, দিদির মতো তাকে তার কাছ থেকে তার কাছে মেশার তীব্র আগ্রহ লেখকের ভিতরে জন্ম হলো। এবং তিনি বললেন যে আমি কি করলাম, আমি গেটের কাছে তাকে পাকড়াও করলাম। শোনো, এখনই যাচ্ছ কেন? রান্নাঘর দেখবে না? আমি দেখিয়ে দিচ্ছি, এসো। যেহেতু মমতাদি খুবই চাপা স্বভাবের, এখন অর্থাৎ সে পরিমিত কথা বলেন, হ্যাঁ, অতিরিক্ত কথা বলেন না এবং নিজের কথাগুলো নিজের মনের ভিতরেই রাখার চেষ্টা করেন। তো লেখক হ্যাঁ বেকুল হয়ে উঠলেন যে হ্যাঁ মমতার দিকে তার পছন্দ হলো, হ্যাঁ, তার স্নেহ পাওয়ার জন্য তিনি আগ্রহী উঠলেন। তো মমতা যখন চলে যাবে তখন বললেন আমি তাকে গেটের কাছে কি পাকড়াও করবো, তার সামনে গিয়ে দাঁড়ালাম, তার সাথে মেশার জন্য, কথা বলার জন্য, হ্যাঁ, তার একটু স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা পাওয়ার জন্য আমি বেকুল হয়ে উঠলাম। তো আমি তাকে বললাম, আটকানোর জন্য বললাম যে শোনো, এখনই যাচ্ছ কেন? রান্নাঘর দেখবে না? আমি দেখিয়ে দিচ্ছি, এসো। বললো যে চলো, তুমি তো রান্না করবে, তোমরা রান্নাঘর দেখা প্রয়োজন, আসো আমি তোমাকে রান্নাঘরটা দেখিয়ে দিচ্ছি। কিন্তু কি হলো দেখো, কাল দেখবো বলে সে 1 সেকেন্ড দাঁড়ালো না, আমার কিছু করে দিয়ে চলে গেল। হ্যাঁ, ওকে আমার ভালো লেগেছিল, ওর সঙ্গে ভাব করতে ব্যস্ত হয়ে উঠেছিলাম। তবু আমি ক্ষুণ্ণ হয়ে মার কাছে গেলাম, একটু বিস্মিত হয়েও। যার এমন মিষ্টি গলা, চোখে মুখে যার উপচে পড়া স্নেহ, তার ব্যবহার এমন রূঢ়। তো লেখক বললেন যে আমি তো বিস্মিত হলাম যে মমতাদিকে দেখে ওনার চোখ মুখের যে চাহনি, হ্যাঁ, যে স্নেহপূর্ণ চোখ, ভালোবাসাপূর্ণ হৃদয় আমার মনে হলো। সে মেয়েটা এইভাবে কথা বললো আমার সাথে, আমাকে কোনো পাত্তাই দিল না, হ্যাঁ, আমাকে তোয়াক্কা না করে সে চলে গেল। হ্যাঁ, তো বিষয়টা লেখকের মনে একটু বিস্মিত হলো যে মেয়েটা এমন কেন। আচ্ছা, এরপরে লেখক নিজে বললেন যে মা বললেন পেছনে ছোট ছিলি বুঝি ভাব করতে, ভাবিস না, তোকে খুব ভালোবাসবে, বারবার তোর দিকে এমন করে তাকাচ্ছিল। তো লেখকের মানসিক অবস্থা দেখে বুঝতে পারলেন ছোট ছেলে, বাচ্চা ছেলে,
হ্যাঁ তার বিমর্ষ অবস্থা দেখে বুঝতে পারলেন যে ছেলেটা হ্যাঁ মিষ্টি চেয়েছিল, কথা বলতে চেয়েছিল মমতার সাথে, কিন্তু মমতার সে ব্যাপারে খুব একটা গুরুত্ব দেয়নি। তাই তিনি ছেলেকে বললেন যে ভাবিস না, তোকে খুব ভালোবাসবে, বারবার তোর দিকে এমন করে তাকাচ্ছিল। তো মা আমাকে সান্ত্বনা দিলেন, লেখক বলছে যে তুই ভাবিস না, তোকে সে ভালোবাসবে, তুই যেরকম তার প্রতি তোর একটা মায়া মমতার স্নেহ ভালোবাসা জন্মেছে, সেও তোমাকে ভালোবাসবে। আর লেখক আরেকটু বললেন, লেখকের মা, যে আমি লক্ষ্য করেছি সে তোমার কোন থেকে কি তাকাচ্ছিল। আচ্ছা, শুনে খুশি হলাম। রাধুনী পদপ্রার্থীর স্নেহ সেদিন অমন কাম্য হয়েছিল, কেন বলতে পারি না। তো লেখক এখানে সেখানে তিনি একটা অবুঝ বালক, আর ছোট ছেলেমেয়েরা সাধারণত স্নেহ পেলেই তার ভক্ত হয়ে যায়। কিন্তু এখানে মমতাদের ভিতরে যে আশ্চর্য শক্তি রয়েছে, ভালোবাসার ক্ষমতা রয়েছে, সেটা লেখক দেখে সেই ভালোবাসার প্রতি মোহগ্রস্ত হয়ে গেল। অর্থাৎ শিশুরা যেমন আদর পেলেই সেই লোকের কাছে ছুটে আসে, কিন্তু এখানে মমতাদির তো আদর সে পায় নাই, কারণ মমতাদি মাত্র এসেছিল। আর এই প্রথম দেখাতেই লেখকের মনে হয়েছিল যে মমতাদি খুবই একজন স্নেহময়ী দিদি হতে পারেন, বড় ভুলের মতো। সুতরাং তিনি নিজেই ছুটে গিয়েছিলেন সেই মমতা স্নেহ ভালোবাসা পাওয়ার জন্য। এবং লেখক বলছেন যে একজন রাঁধুনি পদপ্রার্থী, যিনি আমাদের বাসায় রান্নার কাজ করবেন, যেটাকে আমরা বলি ঝিয়ের কাজ, চাকরানির কাজ, তার কাছে ভালোবাসা করার জন্য আমার মনটা কেন যে এত বেকুল হয়েছিল, আমি সেটা বুঝতে পারছি না। এরপরে লেখক বললেন যে সে তো বলে গেল যে আমি কাল সকালে আসবো। তো এখানে তার সাথে শর্ত হয়েছিল তিনি মমতাদি এই বাসায় দুবেলা রান্নার কাজ করবেন, সকাল এবং বিকাল কিন্তু তিনি খাবেন না। তো সেই কথা অনুযায়ী মমতাদি পরদিন সকালে আসলো। আসার পরে তিনি কাউকে যেন গুরুত্ব দিলেন না। লেখক বললেন যে সেই মমতাদি কাজগুলোকে আপন করে নিলেন, প্রতিটা কাজ সূক্ষ্মভাবে, সুচারুভাবে, সুন্দরভাবে, নির্ভুলভাবে করলেন। মা যেগুলি করতে বলেছেন সেগুলি করেছেন, এবং যেগুলি মা করতে বলেন নাই অথচ মমতাদি প্রয়োজন মনে করেছেন যে কাজগুলি আনুষঙ্গিক বা প্রাসঙ্গিক, তিনিও সেগুলো সেরে ফেললেন এবং কাজগুলো এত নিখুঁত সুন্দরভাবে করলেন। এবং লেখক দেখলেন যে এই কাজ করার ভিতরে মমতাদি একটি কুশব্দ করলেন। এখন বললেন যে একটি কাশির শব্দও দিলেন না, এবং এই জন্য তিনি একটি নাম দিয়েছেন যে মমতাদিকে, যে কেমন সে, যে সে যেন ছায়াময়ী মানবী। অর্থাৎ তিনি কোনো পরিবারের কোনো সদস্যদের দিকে, এমনকি মায়ের কাছে গিয়েও কোনো গল্প করলেন না, কথা বললেন না, কাজগুলি খুব সুচারুভাবে বললেন। অর্থাৎ পরিবারের কাউকে যেন তিনি গুরুত্ব না দিয়ে তার কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠল বাড়ির তার করণীয় প্রয়োজনীয় কাজগুলি। এবং কাজগুলি তিনি নিঃশব্দে করে গেলেন, এবং কাজগুলি করলেন এবং কোনো শব্দ করলেন না। এখন একটা কাশির শব্দ আমি শুনতে পেলাম না। আচ্ছা, সকাল 6টা থেকে বেলা 10:30 অবধি একবার কাশির শব্দ করবো। সকালের যে কাজ করতে এলেন এই 6টা থেকে 10:30 পর্যন্ত একটা শব্দ পেল না। এই জন্য তার এই নিঃশব্দে কাজ করা জন্য তাকে বললেন সে যেন ছায়াময়ী মানবী। আচ্ছা, তারপরে লেখক কি বললেন যে আমি এর মধ্যে এই মমতাদের দৃষ্টি আকর্ষণের জন্য তার পিছু নিয়েছিলাম। আমি কি করেছিলাম? আমি দুবার খাবার জল চাইলাম। আমি দুবার মমতাদেরকে খাবার জল চাইলাম, আমার কথা কোনো গুরুত্ব দিল না। তারপরে আর কি করলাম, 4-5 বার রান্না করে গিয়ে দাঁড়ালাম, কিন্তু কিছুতেই সে আমায় ভালোবাসলো। বললো যে আমি বেশ বেকুল হয়েছিলাম, তো প্রথম দিন থেকেই, প্রথম সাক্ষাতেই তার প্রতি আমি দুর্বল হয়ে গিয়েছি। তার ভালোবাসা পাওয়ার জন্য আমি বেকুল হয়ে গিয়েছিলাম, কিন্তু কেন যে এমন হয়েছিল একজন রাঁধুনির ভালোবাসা পাওয়ার জন্য আমি সেটা বুঝতে পারিনি। এবারে সে যখন আসলো আমি তার পিছু নিয়েছিলাম, বেশ কয়েকবার তার কাছে জল চেয়েছিলাম, তার পাশে গিয়ে দাঁড়িয়েছিলাম, কিন্তু সে আমার দিকে কি তাকায়নি, আমাকে গুরুত্ব দেয়নি। তারপর কি হলো, রাগ করে আমি স্কুলে চলে গেলাম।
সে কি করে জানবে মাইনে করা রাঁধুনি দূরে থাকাটাই সকলে তার কাছে আশা করছে না, তার সঙ্গে কথা কইবার জন্য বাড়ির ছোট কর্তা ছটফট করছে। হ্যাঁ, তো লেখক বললেন যে সে কিভাবে জানবে। হ্যাঁ, সে তো মনে করে সেই বাড়ির মাইনে করা রাঁধুনি কাজের লোক, কিন্তু আসলে তো আমরা বাড়ির সবাই তার সাথে মেশার জন্য, কথা বলার জন্য, তাকে আপন করে নেওয়ার জন্য আমরা উদ্গ্রীব, সে তো সেটা করছে না। আর বিশেষ করে লেখক বলেন যে আমি তো বাড়ির ছোট কর্তা, অর্থাৎ বাড়ির ছোট ছেলেরা সবার কাছে আদরে হয়। হ্যাঁ, সবাই তাদেরকে মায়া মমতা ভালোবাসে। হ্যাঁ, তো আমি তো সেই এই মমতাদের কাছ থেকে স্নেহ মমতা চাচ্ছি। হ্যাঁ, যেটা একজন বাড়ির ছোট কর্তা হিসাবে, হ্যাঁ, সেটাও কিন্তু যে আমি তার কাছে যাচ্ছি, হ্যাঁ, কিন্তু তারপরে সে আমাকে গুরুত্ব দিচ্ছে না। তো লেখক বললেন যে এরপর আমি রাগ করে স্কুলে চলে গেলাম। সে কি করে জানবে মাইনে করা রাঁধুনির দূরে থাকাটাই সকলে তার কাছে প্রত্যাশা করছে না, তার সঙ্গে কথা কইবার জন্য বাড়ির ছোট কর্তা ছটফট করেছে। তো বন্ধুরা, এই গল্পটার আরো পরবর্তী অংশে লেখক কিভাবে সেই মমতাদির সাথে মেশার সুযোগ পেলেন এবং মমতাদি কিভাবে তাকে একেবারে ঘনিষ্ঠভাবে কাছে নিয়েছিল, এবং সে বিষয়টা এখানে উঠে এসেছে। এবং লেখক এক সময়ে স্কুল থেকে ফেরার পথে দেখলেন যে মমতাদি সেই ফেরিওয়ালার কাছ থেকে লেবুওয়ালার কমলাওয়ালার কাছ থেকে দুটো কমলা কিনেছিল। হ্যাঁ, লেখক সেই দেখি মমতাদির কাছে চলে আসলেন এবং মমতাদির ইচ্ছে না থাকা সত্ত্বেও অনেকটা জোর করে তিনি মমতাদির বাড়িতে গেলেন। হ্যাঁ, সেই বাড়িতে গিয়ে যে গলি ধরে সেই জীবনময়ের গলি, হ্যাঁ, জীবনময় তিনি থাকেন, জীবনময়ের গলিতে, সেটা হলো 27 নম্বর বাড়িতে তিনি থাকেন। একটা লেখক সেই গলিতে গেলেন, দেখেন যে সেখানে সেই গলিটার নাম জীবনময়ের গলি, কিন্তু গলিটা ছিল ময়লাযুক্ত, দুর্গন্ধযুক্ত এবং অনেকটা অন্ধকার। দুপাশের বাড়ির দেওয়াল গলিটাকে চেপে ধরেছে অন্ধকার। এই গলি দিয়ে লেখক বাড়িতে গেলেন, মমতাদির ঘরে গেলেন, সেখানে ঘরে যা যা দেখলেন সেইগুলি লেখক বর্ণনা করেছে। তো বন্ধুরা, এখানে আমরা যে বিষয়গুলো দেখতে পাই, এখানে হ্যাঁ, মমতাদি তিনি তার কপালে একটা দাগ ছিল, সেটা আন্দাজে করা টিপের মতো, এবং তার শাড়ির যে পাড়টা সেটা ছিল বিবর্ণ লাল, এবং সেটা কি ছিল, সেলাই করা ময়লা শাড়ি ছিল। তারপরে আরো একটা বিষয় যে তার বেতন কত ধার্য করা হয়েছিল, 15 টাকা বেতন ধার্য করা হয়েছিল, এবং মমতাজি লেখকের ধারণা সে আশা করেছিল যে 12 টাকা, যেহেতু 12 টাকার চেয়ে 15 টাকা 3 টাকা বেশি, হ্যাঁ, সেই মমতারও মনে হয়েছিল যে তার বেতনটা একটু বেশি হয়েছে, এতে সে খুশি হয়েছে, এবং এই দুর্দিনে তার যে 15 টাকা বেতন ধার্য হয়েছে এতে সে অনেকটাই কৃতজ্ঞ, কিন্তু সেটা মুখে ফুটে সে প্রকাশ করে নাই, কিন্তু তার চোখে মুখে দেখে লেখক সেটা বুঝতে পারলেন। আচ্ছা, তারপরে যাওয়ার সময় লেখক তাকে বাধা দিলেন বলতে, অর্থাৎ লেখক তাকে বললেন যে আসো, হ্যাঁ, তুমি এখন যেও না, তোমার যেহেতু রান্না করো, আমি তোমাকে রান্না করে দেখিয়ে দিচ্ছি, তুমি আমার সাথে এসো। হ্যাঁ, কিন্তু মমতাদি সেই লেখককে গুরুত্ব দিলেন না, চলে গেলেন। হ্যাঁ, তারপরের দিন মমতাদি যখন কাজে আসলেন, হ্যাঁ, লেখক তখন মমতাদির স্নেহ পাওয়ার জন্য বেশ কয়েকবার তার কাছে গেলেন। হ্যাঁ, কিন্তু মমতাদি তাকে গুরুত্ব দিল না, হ্যাঁ, পাত্তা দিল না। হ্যাঁ, লেখক মনোবন্ধ হয়ে অবশ্যই স্কুলে চলে গেছে। হ্যাঁ, তো বন্ধুরা, এই গল্পের মূল বিষয়টা হলো, আমরা এই গল্প থেকে যে শিখি যে আমাদের বাড়িতে যারা কাজের লোক, হ্যাঁ, আমরা যদি তাদেরকে আপন করে নেই, হ্যাঁ, তাহলে সেটাই হয় সুন্দর। হ্যাঁ, তাহলে সে আপন করে নিলে সে আমাদের পরিবারের একজন হয়ে আমাদের সুখে দুঃখে, হ্যাঁ, আপন হয়ে থাকলো। হ্যাঁ, এতে আমরাও নির্দ্বিধায় তাকে আপন সদস্য হিসাবে আমরা নিতে পারি। তাকে আমরা যদি দূরে সরিয়ে না দিই, আপন করে নেই, তো সেটাই আমার জন্য ভালো। আর পক্ষান্তরে আমরা যারা বিভিন্ন বিপদে পড়ে বা যে কারণেই হোক আমরা অন্য বাড়িতে কাজে নিয়োগ পাবো, কাজ করার সুযোগ পাবো, আমরা যেন সেই পরিবারটাকে আপন করে নিই। এখানে মমতাদির যে ব্যক্তিত্ব ফুটে উঠেছে, হ্যাঁ, তিনি সেখানে কাজের জন্য নিয়োজিত হয়েছেন। হ্যাঁ, কিন্তু সেখানে তিনি বসে গল্প করা, হ্যাঁ,
অনেক কাজের মেয়ে আছে যে নিজের অনেক গল্পের মাধ্যমে, আর তার অনেক কিছু ছিল আগে, এখন সে গরিব, এই ধরনের বেশ কিছু গল্প করে। কিন্তু মমতা দিতে সে ধরনের কোনো বৈশিষ্ট্য ছিল না। হ্যাঁ, অর্থাৎ সে এখানে কাজের জন্য নিয়োগ পেয়েছে। হ্যাঁ, এই জন্য সে কাজগুলিকে আপন করে নিয়েছে। হ্যাঁ, আগে কাজ, পরে পরিবারের সদস্যের সাথে তার সময় থাকলে কথা বলে। হ্যাঁ, এইটা আমাদের প্রকাশ পেয়েছে যে সে আসলে তার সততার পরিচয় দিয়েছে। হ্যাঁ, তাকে যে কাজের জন্য নিয়োগ পেয়েছে সেই কাজটা তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সে সেই কাজটা করেছে। এবং সেই পরিবারের লোকজন কিন্তু তার এই বৈশিষ্ট্য, ব্যক্তিত্ব দেখেই কিন্তু তার প্রতি তারা দুর্বল হয়েছে। হ্যাঁ, তারাও তাকে কাছে পাওয়ার জন্য, তাকে আপন করে নেওয়ার জন্য তারাও ব্যাকুল হয়ে উঠেছে। পাশাপাশি মমতাদিও যখন দেখলো যে না, এই পরিবারের সাথে তাকে কাজের লোক হিসাবে মনে করছে না। হ্যাঁ, তারা তাকে, লেখকের মা তাকে আপন মেয়ের মতো জানছেন, আর লেখকও তাকে কি বড় বোনের মতোই জানছেন। তখন লেখকও কাজের মেয়ে মমতাও কি দুর্বল হয়ে গেল। তিনিও এই পরিবারের একজন হয়ে যাওয়ার জন্য, সদস্য হয়ে যাওয়ার জন্য তিনিও ব্যাকুল হয়ে উঠলেন, আগ্রহী উঠলেন এবং সকলকে তিনি আপন করে নিলেন। আর এই বিষয়টা আমরা জানতে পারি যখন তার স্বামীর চাকরি ঠিক হয়েছে বলে কথা উঠলো। হ্যাঁ, যখন সে বললো যে আপনাকে আমাকে রাখবেন না, আমার কাছে আমাদের পছন্দ হয় না। হ্যাঁ, অর্থাৎ মমতাদি এই পরিবারের লোকজন কাছ থেকে যে আন্তরিকতা, ভালোবাসা পেয়েছে, হ্যাঁ, এখন সেই পরিবারের সদস্য হয়ে থাকতে চায়। হ্যাঁ, এখানে যেন সম্পর্কটা অনেক ঘনিষ্ঠ হয়ে গেছে, সেই প্রথম দিনে যে সম্পর্কটা মাইনে করার আধুনিক ডাক্তার যেটা বলেছেন, হ্যাঁ, সেই সম্পর্কটা এখন আর নেই। তো আমাদের দুপক্ষেরই এইভাবে যেমনি কাজের লোকটাকে আমাদের আপন করে নিতে হবে, ঠিক তেমনি কাজের লোকটাও কি এই পরিবারটাকে আপন করে সেই পরিবারের সকল কাজের প্রতি খেয়াল রাখবে, সকল বিষয়ের প্রতি যত্ন নেবে, এই পরিবারের সকল বিষয় নিজের করেই নেবে। তাহলে কি হবে, আমরা এই সমাজে সুখে শান্তিতে বসবাস করতে পারবো এবং ধনী দরিদ্রের যে বৈষম্য সেটা অনেকটা বুঝে যাবে। তো বন্ধুরা, গল্পের আরও কিছু অংশ রয়েছে, তো আমরা বাকি অংশ পরবর্তীতে আলোচনা করব। তোমরা তাদের বন্ধু ভালো থাকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ।